রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ দুইটি নিয়মের মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট যখন নিজে করবে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম হবে এবং সাবজেক্ট যখন নিজে করবে না তখন ভার্বের প্যাসিভ ফর্ম হবে। আজকের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে এই দুইটা নিয়ম নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যাতে করে তোমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অর্থাৎ রাইট ফর্ম ভার্বের এক্সারসাইজগুলো যখন করো তখন তুমি অনেক বেশি উপকৃত হও এবং সহজে বুঝতে পারো। তো প্রথমে আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে এই দুইটা নিয়ম লেখা আছে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম হয়, আর সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে না তখন ভার্বের প্যাসিভ ফর্ম হয়। এই দুইটা নিয়মকে একদম পারফেক্টলি বোঝার জন্য এর আগে কিছু বিষয় তোমাকে বুঝতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভার্বটা কি আবার প্যাসিভ ভার্বটা কি। তো আমি ভিডিওটা যাতে ছোট হয় এর জন্য আগে থেকেই লিখে রেখেছি কিছু বিষয়। তোমরা এই অংশে দেখতে পাচ্ছ প্রথমে লেখা প্রেজেন্ট ইনডেফিনিট, পরে পাস্ট ইনডেফিনিট, পরে ফিউচার ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের আন্ডারে আমরা যে দুইটা কথা লিখেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। খেয়াল করলেই দেখবা যে অ্যাক্টিভের ভার্বটা হচ্ছে সবসময় V1 হয় কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিটে। আমি আবারও কথাটা বলছি যে যখন প্রেজেন্ট ইনডেফিনিট হবে তখন অ্যাক্টিভের ভার্বটা V1 হবে, আর প্যাসিভের ভার্বটা তখন am is are V3 হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে V1 V3 এগুলা কি? তোমরা সবই জানো এগুলো, তারপর আমি তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য এখানে লিখে দিয়েছি। V1 বলতে ধরো এখানে স্টাডি, কনস্ট্রাক্ট, কুক। স্টাডি মানে পড়াশোনা করা, তোমরা জানো। কনস্ট্রাক্ট নির্মাণ করা, কুক মানে রান্না করা। তাহলে এই সবগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের V1 যেটাকে আমরা বলে থাকি, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই ভার্বটা যখন প্যাসিভে হবে তখন হবে am, is, are এর সাথে V3। অর্থাৎ আমরা চাইলে বলতে পারি am study আছে এখানে, am studied হবে, am studied। তারপর হচ্ছে কনস্ট্রাক্ট এখানে শুধুমাত্র লেখা আছে, তাহলে ধরো আমি লিখলাম am constructed, বা আমি চাইলে এখানে লিখতে পারি is constructed। আর এখানে কুক লেখা আছে, ধরো আমি এখানে লিখে দিলাম আর কুক। কুক হবে না, V3 তো কুকড হবে। খেয়াল করলে দেখবা যে আমরা বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্বের V1 হয়, এটা সবসময়ের জন্য সবসময় মনে রাখতে হবে। যেমন V1 স্টাডি হয়েছে, কিন্তু যদি প্যাসিভ হয় তখন am is are এর সাথে V3 হবে। অর্থাৎ আমি চাইলে সেন্টেন্স অনুযায়ী am studied, is studied অথবা are studied ব্যবহার করতে পারি। ঠিক তেমনি ভাবে is constructed বা are constructed বা am constructed ব্যবহার করা যেতে পারে, অথবা is cooked, am cooked, are cooked এটা ব্যবহার করা যেতে পারে। এটা পুরোটাই সেন্টেন্সের উপর নির্ভর করে। আশা করি প্রেজেন্ট ইনডেফিনিটের ভার্বের অ্যাক্টিভ এবং ভার্বের প্যাসিভটা বুঝতে পেরেছো। পাস্ট ইনডেফিনিটটাও খুবই সহজ। অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্বের V2 হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এর ভার্বটা যখন অ্যাক্টিভ হবে তখন V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আমরা এখানে দেখো লিখেছি স্টাডিড, এটা ভার্বের পাস্ট ফর্ম বা V2। কনস্ট্রাক্টেড, এটাও ভার্বের পাস্ট ফর্ম বা V2। আর কুকড, এটাও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বা V2। আর প্যাসিভে যেটা হচ্ছে ওয়াজ এর সাথে তুমি V3 ইউজ করতে পারো, অথবা ওয়ার এর সাথে V3 ইউজ করতে পারো। তাহলে কি হচ্ছে, ওয়াজ স্টাডি আছে এখানে, ওয়াজ স্টাডিড হবে। আমি এখানে ধরো ওয়ার কথাটাই লিখে দিলাম, ওয়ার কনস্ট্রাক্ট আছে, কনস্ট্রাক্টেড। এখন এখানে নর্মালি ধরো ওয়াজ কুকড আমি লিখে দিলাম। এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্স অনুযায়ী কখনো ওয়াজ স্টাডিড বা ওয়ার স্টাডিড হবে, কখনো ওয়াজ কুকড বা ওয়ার কুকড হবে, কখনো ওয়াজ কনস্ট্রাক্টেড বা ওয়ার কনস্ট্রাক্টেড হবে। লাস্ট যেটা ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটের অ্যাক্টিভ ভার্বগুলো কেমন হয়? অ্যাক্টিভ ভার্বগুলো হচ্ছে শ্যাল এর সাথে V1 থাকবে অথবা উইল এর সাথে V1 থাকবে। অর্থাৎ এই যে দেখো ওই তিনটা ভার্বই আমি আবারও এখানে লিখে রেখেছি। অর্থাৎ এখানে কি হবে, শ্যাল স্টাডি অথবা উইল স্টাডি হতে পারে। আবার এই যে পরে আরেকটা যে ভার্ব আমরা লিখেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্ট। আমরা এখানেও বলতে পারি যে তোমার শ্যাল কনস্ট্রাক্ট অথবা উইল কনস্ট্রাক্ট। এই যে কুক লেখা আছে, আমরা বলতে পারি শ্যাল কুক বা উইল কুক। কিভাবে হয় আমি আবারও বলছি, সেন্টেন্স অনুযায়ী কোথাও শ্যাল কোথাও উইল ব্যবহৃত হবে। কিন্তু
যখন ফিউচার ইনডিফিনিট প্যাসিভ হবে, তো প্যাসিভের ক্ষেত্রে ভার্বটা শ্যাল বি অথবা উইল বি এর সাথে V3। তাহলে শ্যাল বি বা উইল বি এর সাথে V3 হলে, ধরো আমি লিখলাম শ্যাল বি স্টাডি, এটা তো হবে না, তোমরা এতক্ষণে বুঝে গেছো V3 মানে স্টাডিড। তাহলে শ্যাল বি বা উইল বি স্টাডিড, এখানে আমরা ব্যবহার করতে পারি শ্যাল বি বা উইল বি কনস্ট্রাক্টেড, আবার এখানে হচ্ছে শ্যাল বি বা উইল বি কুকড। তো এই হচ্ছে তোমার তিনটা বিষয় যেটা আমি তোমাদেরকে প্রাথমিক একটু বোঝাই নিলাম। এই দুইটা নিয়ম বোঝানোর আগে, যে সাবজেক্ট যখন নিজে করবে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম হবে, তাহলে শর্টকাটে যদি আমরা একটু মনে রাখতে চাই, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের অ্যাক্টিভ হচ্ছে V1, পাস্ট ইনডিফিনিটে ভার্বের অ্যাক্টিভ হচ্ছে V2, আর ফিউচার ইনডিফিনিটে ভার্বের অ্যাক্টিভ হচ্ছে শ্যাল এর সাথে V1 অথবা উইল এর সাথে V1। একটা বিষয় ক্লিয়ার? তাহলে চলো আমরা সাবজেক্ট নিজে করে তখন যে ভার্বের অ্যাক্টিভ ফর্ম হয় সেটা একটু দেখে নিই। প্রথমে তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দে ড্যাশ স্টাডি ইন আ সেম কলেজ। সাবজেক্ট যখন নিজে করে, এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে দে। আবার এই দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে উই। এখানে লেখা আছে যে উই ড্যাশ গো টু আওয়ার ভিলেজ লাস্ট মান্থ। তৃতীয় সেন্টেন্সটা দেখো, এখানে সাবজেক্টটা কিন্তু দ্য ম্যান। দ্য ম্যান ড্যাশ কাম টু এনলাইটনিং টুমরো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবা, বলতেছে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে, এখানে সাবজেক্ট দে, অর্থাৎ দে নিজেই স্টাডির কাজটা করতেছে, মানে পড়াশোনা করে। উই এটা নিজেই যায়, ম্যান এটা নিজেই আসে। তাহলে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করতেছে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম। তাহলে কি হতে পারে? দে স্টাডি, যেটা আছে সেটাই হবে। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়, ভার্বের V1 হয় অ্যাক্টিভে, তোমরা কিছুক্ষণ আগে দেখেছো সেটা। তাহলে এখানে হচ্ছে দে স্টাডি হচ্ছে, এখানে কোনো চেঞ্জ হবে না। আমি এর মাঝে একটা কথা বলে রাখি যে রাইট ফর্ম ভার্ব বলতে অনেক স্টুডেন্ট এটাও অনেক সময় ভাবে যে ভার্বের পরিবর্তন। না, রাইট ফর্ম ভার্ব বলতে ভার্বের পরিবর্তনকে বোঝায় না। রাইট ফর্ম ভার্ব বলতে অ্যাকচুয়ালি বোঝায় ভার্বের সঠিক রূপ। কখনো কখনো তোমার রাইট ফর্ম ভার্বের এক্সারসাইজে সঠিক রূপটা দেওয়াই থাকে, সেটাকে ওইভাবে রেখে দিতে হয়। আর কখনো কখনো সঠিক রূপটা দেওয়া থাকে না, তখন সেটাকে তোমাকে টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অনুযায়ী অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলতে হয়। দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখো, উই তাহলে নিজেই কোনো কাজ করবে, মানে যাওয়ার কাজটা উই করবে। তাহলে উই ড্যাশ গো টু আওয়ার ভিলেজ লাস্ট মান্থ। তাহলে এখানে একটা ছোট্ট একটা হিন্ট খেয়াল করো, এখানে লাস্ট মান্থ এটা কিন্তু আছে। লাস্ট মান্থ কিন্তু তোমার অতীতকে বোঝাচ্ছে। সো এখানে কি হবে, ভার্বের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে যে গো লেখা আছে, গো এর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভার্বের অ্যাক্টিভ পাস্ট ইনডিফিনিটে ভার্বের অ্যাক্টিভ হচ্ছে V2, এখানে গো এর V2 হচ্ছে ওয়েন্ট। এবং এই সেন্টেন্সটার দিকে যদি খেয়াল করো, দ্য ম্যান ড্যাশ কাম টু এনলাইটনিং টুমরো। তাহলে এইখানে টুমরো কথাটা লেখা আছে, টুমরো মানে আগামীকাল, এটা কিন্তু ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে। সো এইখানে কি হবে, শুধু কাম হবে না, কেম হবে না, যেহেতু ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই এখানে উইল কাম এইটা হবে। উইল কেন হবে, যে আমি আবার এটুকুন একটু মার্ক করে দিই, কারণ টুমরো লেখা আছে এখানে। এই তো, আশা করি এই অংশটুকুন বুঝতে পেরেছো। আমি আবারও ছোট করে রিক্যাপ করে দিচ্ছি। সাবজেক্ট যখন নিজে করবে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম হবে। এখানে দে স্টাডির কাজটা নিজেই করেছে, উই যাওয়ার কাজটা নিজেই করেছে, দ্য ম্যান আসার কাজটা নিজেই করেছে, দ্যাটস ওয়াই এখানে অ্যাক্টিভ ফর্ম। দ্বিতীয় আরেকটা বিষয়, আমরা দ্বিতীয় যে নিয়মটা নিয়ে কথা বলেছিলাম, যে সাবজেক্ট যখন নিজে করে না বা করবে না তখন ভার্বের প্যাসিভ ফর্ম হবে। তাহলে ভার্বের প্যাসিভ ফর্ম কোনগুলো, আমি আরেকবার তোমাদেরকে এখানে নিয়ে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ হচ্ছে অ্যামিজার এর সাথে V3 হবে। পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ওয়াজ বা ওয়ার এর সাথে V3 হবে। আর ফিউচার ইনডিফিনিট প্যাসিভ শ্যাল বি বা উইল বি এর সাথে V3 হবে। তাহলে এখানেও আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্সে লেখা আছে ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাই ইংলিশ ইজ স্পিক। এখানে খেয়াল করতে হবে প্রথমে সাবজেক্টকে, সাবজেক্ট কাজটা নিজে করতেছে কিনা, এই যে স্পিকের কাজ নিজে করে কিনা, কনস্ট্রাক্টের কাজ নিজে করে কিনা,
কুকের কাজ নিজে করে কিনা। যদি নিজে করে তাহলে তো অ্যাক্টিভ হবে, আর আমরা তো নিয়মের মধ্যে দেখতে পাচ্ছি নিজে যখন করবে না তখন প্যাসিভ ফর্ম হবে। তাহলে ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংলিশ কি সারা পৃথিবীতে নিজে নিজে বলে, না কারো দ্বারা বলা হয়, কারো মাধ্যমে বলা হয় বা মানুষের মাধ্যমে বলা হয়। তাহলে ইংলিশ বলার কাজটা নিজে করে না, তাহলে এখানে ভার্বের প্যাসিভ ফর্ম হবে। পরের সেন্টেন্সটা দেখো, এখানে সাবজেক্ট হিসেবে দ্য ব্রিজ লেখা আছে। দ্য ব্রিজ ড্যাশ কনস্ট্রাক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে ব্রিজটা কনস্ট্রাক্ট করার কথা এখানে নর্মালি বলা হয়েছে। আমি অর্থটা আরেকটু ক্লিয়ার করে দিব, একদম পুরোটা ক্লিয়ার করে দিব, জাস্ট একটু বুঝে নেওয়া আগে। তাহলে ব্রিজ নিজে কিন্তু কনস্ট্রাক্ট মানে নির্মাণের কাজ ব্রিজ নিজে করে না, কেউ না কেউ করে। সিটি কর্পোরেশন করে, শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে ওই যে চেয়ারম্যান মেম্বাররা কাজ করে, হ্যাঁ, অর্থাৎ মানুষ করে কনস্ট্রাক্টের কাজটা। তো ব্রিজ তো নিজে কোনো কাজ করে না, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে প্যাসিভের মধ্যে পড়বে। এখন দেখো হচপচ, হচপচ মানে খিচুড়ি। তাহলে হচপচ এখানে ভার্বটা হচ্ছে কুক। তাহলে খিচুড়ি কি নিজে রান্না করে? খিচুড়ি তো নিজেই মানে এক ধরনের খাদ্য, এটা আবার কোনো কাজ করবে কিভাবে? সো খিচুড়ি কেউ না কেউ রান্না করে, অর্থাৎ সাবজেক্ট এখানেও দেখা যাচ্ছে নিজে করতেছে না। যখন সাবজেক্ট নিজে করতেছে না তখন ভার্বের প্যাসিভ ফর্ম হবে। চলো তাহলে আমরা দেখে নেই এখানে ভার্বের প্যাসিভ ফর্মগুলো কি হবে। ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা বলতে পারি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার এর সাথে V3 হবে। ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই সাবজেক্টটা, যার কারণে আমরা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইজ দিয়েছি। এই যে ইজ দেখতে পাচ্ছ তোমরা। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয়। হয়ে গেল। এখানে দ্য ব্রিজ ড্যাশ কনস্ট্রাক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট ইয়ার, এখানে ভার্বের প্যাসিভ ফর্ম হবে, কারণ ব্রিজ তো নিজে কোনো কিছু কনস্ট্রাক্ট করছে না। কিন্তু আরেকটা হিন্ট দেখো, লাস্ট ইয়ার থাকার কারণে আমরা কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ দিতে পারতেছি। তাহলে দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্ট আছে, এটা কনস্ট্রাক্টের V3 হচ্ছে কনস্ট্রাক্টেড। দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট ইয়ার, বছরের শেষের দিকে ব্রিজটা কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা হয়েছিল। হচপচ ড্যাশ কুক ইন আওয়ার হাউস টুনাইট, টুনাইট মানে আজ রাতে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ধরো এখন সকাল, কথার কথা, আমি যখন ভিডিওটা শুট করছি তখন সকাল, তো আমি বলতেছি যে আমাদের বাসায় আজকে রাতে খিচুড়ি রান্না করা হবে। তাহলে রান্না করা হবে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, খিচুড়ি কেউ না কেউ রান্না করবে। আমি এটা যেহেতু আরো পরে, তো ফিউচারকে আমরা এখানে বসাইতে পারি। তা হচপচ উইল বি, এখানে কুকড দিয়ে দেব, আমরা জানি V3 হবে কুকড। তাহলে হচপচ উইল বি কুকড ইন আওয়ার হাউস টুনাইট, অর্থাৎ আমাদের বাসায় আজ রাতে খিচুড়ি রান্না করা হবে। সো এই ছিল ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম। আর তোমরা রাইট ফর্ম ভার্বের যত এক্সারসাইজ দেখো বা যত এক্সারসাইজ করো না কেন, প্রত্যেকটা এক্সারসাইজে এই যে দুইটা নিয়ম, এই দুইটা নিয়মে সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি লেখা থাকে। তো সাধারণত আমি বলি যে এই দুইটা নিয়মে যদি কোনো স্টুডেন্ট প্রপারলি স্কিলড হইতে পারে, রাইট ফর্ম ভার্ব তার কাছে মিনিমাম 50% ইজি। সো এই ছিল আমাদের আজকের লেসনটা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা তোমার বন্ধুদের সাথে, আর এরপরে কোন ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। স্কিলো যে পেজটা, এই পেজটাকে ফলো করে রাখবা, বা ইউটিউবে যদি দেখে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা, যাতে করে এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো আমি আপলোড করে থাকি সেগুলো খুব সহজেই তুমি পেয়ে যাও। আসসালামু আলাইকুম।